তোমাকে বকাবকি করি আর যাই করি, বিকেলবেলা তোমাকে ঘুরতে নিয়ে যাব, 100 টাকার ফুচকা খাওয়াবো, ব্যাস তোমার সব রাগ গোসা সব কিছু শেষ। এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা এই যে খক্কসটার সাথে এক দফা ঝগড়া হয়েছে আমার, সে আমার সাথে ঝগড়া করে চলে গিয়েছে নামাজ আদায় করতে। নামাজ আদায় করে এসে বললো যে রেডি হও, তোমাকে নিয়ে বিয়ে খেতে যাব। তো আমিও আবার মানে আমাকে কেউ কিছু সাধলে বা কোথাও যেতে বললে কোনো খাবার সাধলে আমি আবার না করতে পারি না, আমার লজ্জা লাগে। তো তারপর আমরা ধেই ধেই করে রেডি হয়ে গেলাম। জুয়াইরিয়া আমি সেম ড্রেস পরলাম। আজকে হচ্ছে আমার আমার শ্বশুরের বন্ধুর মেয়ের ঘরের নাতনি মেয়ে আর কি, ওর বিয়ে। তো আমার শ্বশুরও গিয়েছে। আমি আমার শাশুড়িকে বললাম যে মা চলেন যায়। আমার শাশুড়ি আবার একটু সমস্যা আছে যে অনেক চুলকায়, গরমের দিন আসলে শরীর চুলকায়, এজন্য উনি বললো যে না আমি বোরকা পরে যাবো, দাঁড়িয়ে থাকবো গরমের ভিতরে, আমার ভালো লাগে না, আমি বাসায় থাকি, তোমরাই যাও। তো বাসায় আমার মামা মামি আর আমার শাশুড়িকে রেখে আমরা 5 জন চলে আসলাম বাইক দিয়ে। আর জারিফ জাবের এই জুসটা হচ্ছে আমার ভাইয়া এনেছিল ওদের জন্য। আর আপনারা বা আপনাদের বাচ্চারা যদি জুস খাওয়ার জন্য আর কি অনেক বেশি পাগল হয়, তাহলে এই জুসটা আপনারা দিতে পারেন। এই জুসটা হচ্ছে ডক্টররা সাজেস্ট করে আর বিএসটিআই প্রমাণিত। তো অন্যান্য জুস না খাইয়ে এই জুসটা খাওয়ানোই ভালো, যেহেতু বাচ্চারা জুসের জন্য পাগল থাকে আর কি। তো যাই হোক, এখানে জারিফ জাবের আমরা বাইক থেকে নেমে একটুখানি এখানে দাঁড়ালাম। আর প্রচুর বাতাস ছিল আজকেও, অনেক বেশি রোদ থাকলেও বাতাস ছিল। আর ওরা দুজন নেমেই হচ্ছে জুস খাওয়া শুরু করেছে। তারপরে আমরা ভিতরে চলে আসলাম কনভেনশন হলের। এখানে আমার শ্বশুর খাচ্ছিল, ওরা আবার ওর দাদাকে খুঁজে বের করে ফেলেছে। তো আমার শ্বশুর আবার ওখানে খাচ্ছিল আর ওদেরকে হচ্ছে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে ওদের মুখে দিচ্ছিল। মানে এই জিনিসগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন যে আপনার বাচ্চাদেরকে ওদের দাদাই যে এরকম ভরে করে খাওয়াচ্ছে, আপনার মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি চলে আসবে। আর যখনই আমি এরকম কোনো কিছু দেখি তখনই আমার আব্বুর কথা মনে পড়ে যায়। কারণ আমার 2 ছেলের জন্য আমার আব্বু যতটা পাগল ছিল, মানে আমার আব্বু আর আমার শ্বশুর এই দুইটা মানুষ এতটা বেশি ভালোবাসে আমার 2 ছেলেকে, মানে বলার মতো না। ওদের ভালোবাসাটা না মানে কি বলবো, মানে এক্সপ্লেন করার মতো না। তারপরে আমার বাবা কীরকম করতো ওদের জন্য আপনারা তো দেখতেনই, যেহেতু আপনারা রেগুলার মানে ও জারিফ জাবেরের ছোটোকাল থেকে যারা আমার সাথে আছেন, আমার ব্লগের সাথে আছেন, তারা অবশ্য জানেন। তো আল্লাহ আমার বাবাকে জান্নাত নসিব করুক। এখানে খাবারের আইটেম খুব ভালো ছিল, ডিমের কোরমা ছিল, যেহেতু জারিফ আমার সাথে বসেছে 2টা দিয়েছে। আর ফ্রাইটা দ্বিতীয়বার হয়তো বা ভেজেছে, এজন্য একদম কালো হয়ে গেছে, ফ্রাইটা খেতে পারিনি, রোস্ট ছিল। তো এখানে একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে। ওর বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে অনেক দূর, ওখানে পেট্রোল পাম্পে ও আমাদেরকে নামিয়ে দিয়ে তেল ভরতে গেছে। তো হঠাৎ আমি যখন আবার তাকালাম দেখি যে পিছনে একটা মেয়ে, আরে ও আমাদেরকে নামিয়ে কোন মেয়ে নিয়ে বসে আছে। পরে দেখলাম যে না, ওইটা আমার হাজব্যান্ড না, পিছনটা আমার হাজব্যান্ড। মানে সেম কালার শার্ট দেখে আর কি আমার বুকের ভিতরে হঠাৎ ধুক করে উঠেছিল। এমনিতে আমি আজকে স্বপ্নে অনেক বেশি খারাপ দেখেছি। তো যাই হোক, স্বপ্নে আর কি ঘুম থেকে জাগার পর ওকে জিজ্ঞাসা করছিলাম এই মেয়েটা কে ছিল। ও বললো যে কি সুন্দরী ছিল মেয়েটা, সুন্দরী ছিল না কচি কাঁচা ছিল। আমি বললাম না, বয়স্ক মহিলা একটা কালো। বলে ও বলে কি তাহলে এটা আমি ছিলাম না, তুমি ভুল দেখছো। তো যাই হোক, এখানে আমরা চলে আসলাম অনেক দূরে ঘুরতে। এত সুন্দর একটা জায়গা দেখলে কার না ভালো লাগে। ও আমাকে বলছিল যে তোমাকে আমি আমি আর কি ওকে বকাবকি করছিলাম সকালে, কেন আমাকে বকলা, ওয়াশিং মেশিন নষ্ট, তোমার কাপড় তো আমি ধুয়ে দিতামই, তুমি কেন আমাকে বকা দিলা। মানে আমার সাথে একটু রাগারাগি করেছে, আমিও ওর সাথে আর কি, আমাদের ঝগড়া তো জানেনি। তো যাই হোক, ও আমাকে বলেছিল যে আমি তো জানি তোমাকে রাগাই ফুসলাই আর যাই করি, বিকেলবেলা তোমাকে ঘুরতে নিয়ে যাব, 100 টাকার ফুচকা খাবো, তোমার রাগ শেষ, এগুলো আর কি বলছিল আমার সাথে। তো আমরা এই যে এত সুন্দর একটা জায়গা জুয়ারের সাথে আর কি দুষ্টুমি করছিলাম, ওকে ফেলে দেওয়ার ভান ধরছিলাম, আর ও অনেক বেশি সিরিয়াসলি আর কি ভয় পেয়ে গিয়েছিল। আমার মেয়েটা এত বেশি গরম ছিল কনভেনশন হলের ভিতরে, এজন্য ও বলছিল মা আমি অনেক বেশি ঘেমে গেছি, আমার হিজাবটা খুলে দাও। পরে আবার ওর স্কার্ফটা খুলে দিয়েছি আমি, যেহেতু ও বাচ্চা মেয়ে, মানে স্কার্ফ এরকম করে আমার মতো করে ওকে বেঁধে দিয়েছিলাম, দেখছেন এই তো প্রথমে। তারপরে এই যে দেখুন সবুজের মধ্যে আমার লাল স্কার্ফটা একদম ফুটে আছে। ওর বাবাকে আর কি আমি বলেছি যে এত সুন্দর ড্রেসটা পরলাম, তুমি কোথাও একটা ছবিও তুলে দিলা না এত সুন্দর একটা জায়গায়, কোনো একটা সুন্দর জায়গায়, এজন্য ও আমাকে এখানে নিয়ে এসেছে। এই জায়গাটা কোথায় আমি অবশ্য জানি না, কিন্তু অনেকবার আসা হয়েছে আমাদের এখানে। খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাগুলো, আর এত সবুজের সমারোহ যে দেখতেই ভালো লাগে।
আমার বাবার বাড়ির এলাকাও খুবই সুন্দর ছিল, এখন ডেজারের বালু ফেলে একদম পুরো এলাকা ভরে ফেলেছে, এখন আর ভালো লাগে না। তারপর বাসায় চলে আসলাম, একটুখানি রেস্ট নেওয়ার পরে আবার ভাইয়া চলে আসলো। ভাইয়া আসার পর গতকালকেও এসেছিল, ভাইয়া জিজ্ঞাসা করছে কী রান্না করেছিস, আমি রান্নার নাম বলেছি এই রান্না করেছি, তখন ভাইয়ার আর কি পছন্দ হয়নি, এর জন্য ভাইয়া বললো যে না খাবো না, বাসায় যেই খাবো। ভাইয়া চলে গিয়েছিল। তো আজকে আসার পর আজকে আর কি মুরগির গলা, ঠ্যাং, কুলিচাগিলা ওগুলো ভুনা করা হয়েছিল। তো আমি আবার ভাইয়া আসার পর আর কি ভাইয়ার জন্য একটু বাইম মাছের তরকারি বসিয়ে দিলাম। আমি রাতের বেলায় গাছ থেকে চিচিঙ্গা আর বেগুন পেড়ে নিয়ে এসেছি, মানে কিছু করার নেই, কারণ এগুলো দিয়ে তরকারি রান্না করতেই হবে আমাকে। আমার মামি আবার আমাকে বকা দিচ্ছিল, তো আমি বললাম যে থাক, গাছ থেকে বলেছি যে গাছ তোর কাছ থেকে চিচিঙ্গা পারলাম, তুই মাইন্ড করিস না। তো যাই হোক, এখানে আলু আর পেঁয়াজ সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি, মানে ভেজে নিচ্ছি তেলে। দুইটা কড়াই হচ্ছে রিজার্ভ ছিল, এজন্য একটা পাতিলের মধ্যে আমি বসিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে আরেকটু ভেজেছিলাম, তারপরে নিচে লেগে যাচ্ছিল, এজন্য একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো অ্যাড করব। আর মাছ রান্না করলে মাছের মধ্যে বেশিরভাগ আমি রসুন বাটাই দেই, মানে আদা রসুন বাটা যে একসাথে থাকে সেইটা দেই না, রসুন বাটাটাই দেই। আর ছোটো মাছ রান্না করলে আমি সবসময় কষিয়ে রান্না করি, কীভাবে রান্না করি দেখবেন। আর এটা যদি অন্য কোনো ছোটো মাছ হতো তাহলে আগে সবজিটা ভালোভাবে কষিয়ে তারপরে ছোটো মাছটা দিতাম। এটা যেহেতু বাইম মাছ, এটাকে আপনি যতই নাড়াচাড়া করবেন এটা ভাঙবে না। বাইম মাছ, শিং মাছ এগুলো আর কি। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, বাই মাছগুলো। তারপরে হচ্ছে চিচিঙ্গা কেটে রেখেছি, সেই চিচিঙ্গা দিলাম। ডিফে আমি টমেটো রেখে দিয়েছিলাম, যখন কম দামে ছিল আর কি, টমেটো 20 টাকা কেজি ছিল, তখন অনেক টমেটো কিনে ডিফে রেখে দিয়েছিল মা, সেখান থেকেই হচ্ছে তরকারিতে দেই। এখন যেহেতু টমেটো অনেক দাম, তো ওই টমেটোগুলোই হচ্ছে তরকারিতে দিয়ে দিয়েছি একটা। আর চিচিঙ্গা দিলাম, এই যে গাছ থেকে চিচিঙ্গা পেরে এনেছিলাম 2টা, আর বেগুনটাও হচ্ছে গাছ থেকে এনেছি পেরে, সেই বেগুনটা দিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, কষিয়ে তারপরে আর কি ঝোল দিয়ে দিব। এখানে কষানোর সময় ফোন দিয়েছে আমার বড় আপু, মানে মাহেলাপা ফোন দেওয়ার পর প্রায় 5 মিনিট আমার সাথে কথা বললো। এই 5 মিনিটের ভিতর হচ্ছে আমার তরকারি কষানোটা একদম শেষ হয়ে গেছে, যেটা আপনাদেরকে আর কি দেখাতে পারিনি। একদম এই সবজিগুলো চুপসে অর্ধেক পাতিলা হয়ে গিয়েছিল আর কি। তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম। আর গতকালকে 5 মিনিটের একটা ব্লগ ভিডিও আপলোড করার পর একটা আপু বলল যে আপু ভিডিওটা আর একটু লং করবেন। তো যেহেতু আপনারা সারাদিন অপেক্ষায় থাকেন আমি কখন ব্লগ ভিডিও ছাড়বো, এজন্য আপনাদের জন্য একটু বকর বকরটা বেশি করলাম আর একটুখানি লং ভিডিও দিলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন, আপনারা কমেন্ট করতে আপনাদের হাত ব্যথা করলে লাভ লাইক এরকম কোনো কিছু অবশ্য কমেন্টে দিয়ে যাবেন। তো আমার আজকে যে লিপস্টিকটা দিয়েছিলাম জুয়েরাকে, এই যে এই লিপস্টিকটা, শেডটা আমাদের ড্রেসের সাথে একদম মিলে গিয়েছিল। এই লিপস্টিকটা এই যে আমার ছেলে কি করেছে, এই যে দেখুন, মানে কি একটা অবস্থা। আমি রান্না করছি ঘরে, ও ওখান থেকে এসে দেখে ও লিপস্টিক মুখে দিয়ে একদম ভরে আছে। মানে জাবের যদি থাকতো ও পুরো শরীরই ভরে ফেলতো। জারিফ কিন্তু খুব সুন্দর করে ঠোঁটেই দিয়েছে, দেখুন একদম মাশাআল্লাহ খুব সুন্দর করে দিয়েছে। তো ওকে আমি ডালিম ছিলে দিলাম, আমাদের গাছের ডালিমগুলো একদম পারফেক্ট, খুব মিষ্টি, কিন্তু একটাও পারফেক্টভাবে পাকিয়ে খেতে পারিনি, পোকা হয়ে গেছিলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।